হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের সাথে আছেন হচ্ছে সাদমান রহমান ভাইয়া। উনি কিস্টোর এডুকেশন গ্রুপে সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন। আসসালামু আলাইকুম সাদমান ভাই, কেমন আছেন? ফাইন ভাই, ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ ইনশাআল্লাহ আজকে আমরা অনেক কিছু নিয়ে কথাবার্তা বলবো এবং অনেক নলেজ শেয়ার হবে। আশা করি অনেকের অনেক ধরনের কনফিউশন ক্লিয়ার হবে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ব্যাপারে। যে সময় প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, সো এর আগ পর্যন্ত তো ধরেন মানে বিফোর দি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এভরিথিং ওয়াজ কটেজ ইন্ডাস্ট্রি বেসড। তার মানে আমার নিজের একটা ব্যবসা আছে, আমি নিজেই প্রডিউস করি, আমি নিজেই ম্যানুফ্যাকচার করি, আমি নিজেই সেল করি মার্কেটে গিয়ে, এবং সেটা আমি নিজেই ভোগ করতেছি সেটার ফলটা। তারপরে যখন আস্তে আস্তে এই মানে বিয়ন্ড কটেজ ইন্ডাস্ট্রি জিনিসগুলো বড় হওয়া শুরু করলো, তখন একটা বড় প্রয়োজন পড়লো হচ্ছে প্রসেসের, যে প্রপার ম্যানুফ্যাকচারিং লাইন বলেন অথবা প্রপার প্রসেসের। সো দেখা গেল যে এই প্রসেস গুলোকে ম্যানেজ করার জন্য কিছু মানুষের প্রয়োজন পড়লো। সো ওইখান থেকে আসলে প্রসেস ম্যানেজার, যেটা কিনা পরবর্তীতে ধরেন প্রজেক্ট ম্যানেজার হিসেবে মানে এই মানুষগুলোর আবির্ভাব হয়। এবং এই মানুষগুলোর কাজ থাকে হচ্ছে যে এটা এনশিওর করা যে একটা এন্ড টু এন্ড প্রসেস প্রপারলি হচ্ছে কি হচ্ছে না। সো জিনিসটা হচ্ছে যে ওইখান থেকে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের সূচনা। বাট যখন টেকনোলজি এখন যখন র্যাপিডলি লেটস সে মানে ইনক্রিজ করতেছে, মানে ইন 2024 এখন যদি আমি মানে ধরেন মানুষজন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে আগাচ্ছে, 4IR এর দিকে আগাচ্ছে। সো এই জায়গাটাতে আসলে ইন আ ওয়ে আমরা আর আসলে বড় বড় ওই ইন্ডাস্ট্রির দিকে তাকায় নাই। আপনি চিন্তা করে দেখেন যে আগে there would have been one or two big learning platforms such as let's say মানে এই ওস্তাদের এই স্পেসটার কথা যদি চিন্তা করে দেখি, তাহলে হচ্ছে যে ওস্তাদের এই স্পেসটাতে কোর্সেরা আছে, এডেক্স আছে, এরা হচ্ছে ধরেন মানে গ্লোবাল বিগ ইন্ডাস্ট্রিজ এই জায়গাটাতে, রাইট? কিন্তু তাহলে ধরেন ওস্তাদের জন্ম হলো কিভাবে? কারণ দেখা গেল যে ওই মানুষজন এই বড় স্পেস গুলো থেকে তারা তাদের নিজস্ব ছোট ছোট চাঙ্ক বের করে নিতে শিখলো। এটার কারণ হচ্ছে যে কোর্সেরা হয়তো আমেরিকার কোন একটা মানুষ যে কিনা হয়তো মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি করতে চাচ্ছে না, তার একটা অল্টারনেটিভ এডুকেশন প্রয়োজন, তার জন্য হয়তো কোর্সেরা সার্ভস আ ভেরি গুড পারপাস, মানে তাকে টার্গেট করে হয়তো কোর্সেরা আগাচ্ছে। বাট বাংলাদেশে বসে বাংলাদেশের একটা মানুষ বাংলাদেশের একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিকে ইভলভ করবে, এই জিনিসটাতে ফোকাস করার জন্য মানে কোর্সেরার হয়তো সেই পরিমাণ ফোকাসটা এই মুহূর্তে নাই। যে কারণে আসলে ওই ফ্রম দ্য কটেজ টু দি ইন্ডাস্ট্রি টু এখন আসলে ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রি বা অন্টারপ্রেনার্সদের জন্ম। এখন কথা হচ্ছে যে এই অন্টারপ্রেনাররা যখন কাজ করতে যাচ্ছে, এদের তো আসলে সব স্কিল সেট গুলা এদের কাছে থাকছে না। একজন অন্টারপ্রেনারের কাছে যেই স্কিল সেটটা থাকে সেই স্কিল সেটটা হচ্ছে যে দে হ্যাভ আইডেন্টিফাইড আ বিগ প্রবলেম, তারা এখন এই প্রবলেমটাকে সলভ করতে চায়। আমার নিজস্ব একটা পার্সোনাল ডেফিনেশন অফ আ বিজনেস আছে, সেটা হচ্ছে অনেকটা এরকম যে একটা বিজনেস হচ্ছে এরকম যে ইউ ফাইন্ড আ প্রবলেম, দেন ইউ বিল্ড আ সলিউশন টু দ্যাট প্রবলেম, এন্ড দেন ইউ চার্জ ফর দ্যাট সলিউশন, এন্ড দ্যাট ইজ ইউর বিজনেস। সো এই যে মানে ধরেন ইন অর্ডার ফর দিস টু হ্যাপেন প্রপারলি, দেখা যাচ্ছে এই অন্টারপ্রেনার গুলাকে দে নিড টু গ্যাদার আ বাঞ্চ অফ ট্যালেন্টেড পিপল, যাদেরকে আসলে নিয়ে এই এই মানে প্রবলেমটাকে আসলে সলভ করতে হয়। সো ফর দ্যাট দে নিড সামওয়ান হু অ্যাক্টস অ্যাজ আ ট্রান্সলেটর। এই মানুষটার কাজ হচ্ছে আসলে মনে করেন যে যে মানে যে কিনা টেকনোলজিতে খুব ভালো, ডেভেলপমেন্টে খুব ভালো, নট নেসেসারিলি সে ডিজাইনে খুব ভালো, নট নেসেসারিলি সে বিজনেসে খুব ভালো। যে ডিজাইনে খুব ভালো, নট নেসেসারিলি সে টেকনোলজিক্যালি খুব সাউন্ড। যে বিজনেসে ভালো, নট নেসেসারিলি সে ডিজাইন খুব ভালো বুঝে। বাট দেয়ার নিডস টু বি সামওয়ান যে আসলে তিনটা ব্যাপারটাকে খুব ভালো মতো বুঝে, বুঝে সে আসলে ডিজাইনারের কাছে টেকনোলজি এবং বিজনেসটাকে প্রপারলি তুলে ধরতে পারে, ইঞ্জিনিয়ারের কাছে প্রপারলি বিজনেস এবং ডিজাইনটাকে তুলে ধরতে পারে, এবং বিজনেসের কাছে প্রপার টেকনোলজি এবং প্রপার ডিজাইনটাকে তুলে ধরতে পারে। সো সামওয়ান হু সিটস ইন দ্য মিডল এন্ড অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডভোকেট, একজন মানে ধরেন কাস্টমারদের উকিল হয়ে যে আসলে ফাইট করে, সেই মানুষের একটা প্রয়োজন। এবং ওই জায়গা থেকেই আসলে এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট ফিল্ডটার এতটা প্রয়োজন। সো মানে স্পেশালি আপনার মানে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে মানে পার্টিকুলারলি এই জনরা অফ পিপল, এদেরকে বলা হয় হচ্ছে স্পেসিফাইড জেনারেলিস্ট।
জেনারেলিস্ট শব্দটা এই জন্য উচ্চারণ করা হয় এদের ক্ষেত্রে বিকজ দে আর লাইক জ্যাক অফ অল ট্রেডস। নট নেসেসারিলি আমি নোট জেএস খুব ভালো পারি, নট নেসেসারিলি আমি জাভায় প্রোগ্রামিং করতে পারি, নট নেসেসারিলি আমি ফিগমায় খুব সুন্দর লেটস সে ডিজাইন বের করে নিয়ে আসতে পারি, নট নেসেসারিলি আমি খুব ভালো গো টু মার্কেট লেটস সে মানে সরি মার্কেটিং প্ল্যান ডেভেলপ করতে পারি। বাট আই এম সামওয়ান হু আন্ডারস্ট্যান্ড, যখন একজন ডেভেলপার বলে যে আমি নোট জেএস দিয়ে জিনিসটা বানাবো, হু আন্ডারস্ট্যান্ড যখন একজন ডিজাইনার তার কাছে এসে বলে যে আমাকে এখনকার ডিজাইন সিস্টেম তৈরি করতে হবে, হু আন্ডারস্ট্যান্ডস দ্য ইম্পর্টেন্স অফ আ সেলস পিচ ডেক। সো বিং এবল টু ট্রান্সলেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কম্প্রিহেন্ড, এই যে জায়গাটা, ইটস আ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড আ ভেরি সুইট স্পট টু বি ইন। এবং দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আই পার্সোনালি লাভ দিস স্পেস। And to me, that is product management, being the translator of between design, business, and technology. অনেকগুলো স্কিলের কথা আসলে আমার এই মুহূর্তে মাথায় আসতেছে, তবে একটা স্কিল যদি আমি বলি, একটা স্কিল মানে এই একটা স্কিল হবে হচ্ছে এমপ্যাথি। এখন এমপ্যাথি কথাটা অনেক ভেগ মনে হইতে পারে, বাট এটা আসলেও খুব জরুরি। কারণ একটা প্রোডাক্ট ম্যানেজারের যদি স্ট্রং এমপ্যাথি না থাকে, তাহলে প্রোডাক্ট ম্যানেজার আসলে তার তো মূল কাজটা কি? তার মূল কাজটা হচ্ছে আসলে কমিউনিকেট করা টেকনোলজিকে বিজনেসের সামনে, বিজনেসকে ডিজাইনের সামনে, ডিজাইনকে ইউজারের সামনে, ইউজারকে টেকনোলজির সামনে। সো এই প্রপার কমিউনিকেশনটা করতে পারার জন্য সবচেয়ে বড় যেই সফট স্কিলটা আসলে একটা প্রোডাক্ট ম্যানেজারকে মাস্টার করতে হয়, সেটা হচ্ছে আরেকজনকে বোঝার ক্ষমতা, এমপ্যাথি। মানে বিং এবল টু পুট মাইসেলফ ইনটু সামওয়ান এলসেস শুজ ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল স্কিল, যেটা আসলে আমাদের মানে বা প্রোডাক্ট ম্যানেজারদের, প্রোডাক্ট প্রফেশনালদেরকে আসলে মাস্টার করতে হয়। ভেরি ক্লোজ সেকেন্ড স্কিল ইজ the art of storytelling, because what are we doing? We are communicating, we are aligning people. So যে কারণে আসলে আমরা যদি ওদেরকে বুঝলাম, বুঝে যদি আমরা সেই যে ব্যাপারটাকে কমিউনিকেট করতে না পারি, সেটাকে রেসিপ্রোকেট করতে না পারি, তাহলে আসলে অপরপক্ষ বুঝবে কিভাবে যে আমি ওকে বুঝতে পারতেছি, রাইট? সুতরাং মানে এমপ্যাথি এবং অ্যালং উইথ দ্যাট মানে স্টোরি টেলিং, এই দুইটা স্কিলকে যদি কেউ মাস্টার করতে পারে, দে ক্যান বিকাম আ ভেরি 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 গুড প্রোডাক্ট ম্যানেজার। মানে আমি আমার এই ক্যারিয়ারে যখন মানে যাত্রা শুরু করি, আমার কাছেও মনে হতো আসলে এই এমপ্যাথি আবার কিভাবে, মানে এটা তো একটা খুব কঠিন জিনিস। অথবা মনে করেন যে ধরেন আপনি তো সবকিছুকে মাপতে পারবেন, ধরেন আপনি কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে পারেন যে এটা 10 ফিট বা এটা 5 মিটার বা সামথিং অর দি আদার। আপনি হয়তো একটা জিনিসের ওজন করতে পারেন এটা 5 কেজি 10 কেজি। এখন এমপ্যাথি কিভাবে মাপবেন, রাইট? সো দ্যাটস আ ভেরি উইয়ার্ড অর ভেরি কমপ্লেক্স থিং টু আন্ডারস্ট্যান্ড। সো ওই জায়গাতে আমি বলবো যে যখন আমি জার্নিটা শুরু করি, তখন আমি মানে ইউজার রিসার্চ সম্পর্কে জানতে পারি, ডিজাইন থিঙ্কিং প্রসেস সম্পর্কে জানতে পারি, সিস্টেমস থিঙ্কিং প্রসেস সম্পর্কে জানতে পারি। তারপরে যখন আমি মাস্টার্স করি, তখন আমি হিউম্যান সেন্টার ডিজাইন বা ইউজার সেন্টার ডিজাইন প্রসেস সম্পর্কে জানতে শিখি, সার্ভিস সেন্টার ডিজাইন করতে শিখি। তখন আমি গিয়ে রিয়েলাইজ করি যে কিভাবে আসলে এই লেটস সে এমপ্যাথি স্কিলটাকে প্রপারলি মাস্টার করা যায়। এটাকে মাস্টার করার ডেফিনেটলি ওয়ে আছে, এটার জন্য প্রচুর অ্যাভেলেবল ফ্রেমওয়ার্ক আছে, যেগুলো আমরা ফলো করার মাধ্যমে মানে ইফ উই হ্যাভ আ ভেরি ইনকুইজিটিভ মাইন্ড, যেটাকে বলে, মানে হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন যে বাচ্চাটা মাত্র কথা বলতে শিখছে, অথবা মানে আরেকটু বড়, ধরেন 3-4 বছর বয়সের একটা বাচ্চা যে মাত্র কথা বলতে পারে, টুকটাক মানে লেটস সে কনভারসেশন চালাতে পারে, তাদের খুব একটা ফেভারিট শব্দ আছে। সেই ফেভারিট শব্দটা হচ্ছে কেন। তারা দেখবেন কোয়েশ্চেন করে যে আকাশ নীল কেন, তারপরে হচ্ছে আমাকে এখন খাইতে হবে কেন, আমাকে কেন চিকেনই খাইতে হবে, কেন আমাকে শাক খাইতে হবে না, কথার কথা উল্টাটা বলে সাধারণত। বা এই যে কেন যে শব্দটা, দিস অ্যাকচুয়ালি ইজ দ্য বিগেস্ট সুপার পাওয়ার টু গ্রো এমপ্যাথি। আপনার ভিতরে যদি এই ব্যাপারটা থাকে যে আপনি যে কোনো কিছুকেই এই প্রশ্নটা করেন নিজের ভিতরে যে আচ্ছা এটা কেন হয় এরকম, আচ্ছা ও এরকম কেন করতেছে, আচ্ছা এটা না করলে মানে এটাই কেনই বা এটাই করতে হবে আমাদেরকে, এটা না করলে কি হয়। সো যখন আপনার ভিতরে এই মানে দ্য ওয়াই
এটাকে যখন আপনারা মানে লেটস সে মাস্টার করতে শিখবেন, এই জিনিসটাকে যত বেশি আপনি ডিপ করতে শিখবেন, তত আসলে আপনার ভিতরে এই এমপ্যাথিটা বেশি বেশি করে গ্রো করবে। ইট ইজ সায়েন্টিফিক্যালি প্রুভেন যে আপনি কোনো একটা মানুষকে যদি পর 5 বার কেন জিজ্ঞেস করেন, আপনি তাহলে ওর মানে ওই পার্টিকুলার প্রবলেমের একদম যেটাকে বলে রুট কজ, ওই রুট কজটাকে আইডেন্টিফাই করতে পারে। সো মজার বিষয় হচ্ছে যে আপনি যদি মানে ধরেন একদম একটা মানুষকে জিজ্ঞেস করেন যে আপনি জানেন যে হয়তো তার একটা কোনো সমস্যার কথা আপনি বোঝার চেষ্টা করছেন। সে তো বলল যে হ্যাঁ, আমার এই মুহূর্তে সমস্যাটা এইটা। আপনি হয়তো যদি তাকে কোয়েশ্চেন করেন কেন? সে তখন বলবে কারণ এইটা। তাকে যদি আবার বলেন কেন? কারণ এইটা। তারপরে যখন তাকে বলবেন কেন? তখন সে হয়তো বিরক্ত হয়ে যাবে। বাট তাকে যদি আসলেও আপনি বসায় নিয়ে কেন জিজ্ঞেস করতে পারেন এবং এভাবে করে আপনি যখন ৫ম বার যে কেনর উত্তরটা পাবেন, সায়েন্টিফিক্যালি প্রুভেন যে দ্যাট ইজ দ্য রিয়েল রিজন এই মানুষটা হয়তো এই প্রবলেমটা ফেস করতেছে। এবং মজার বিষয় হচ্ছে মানে এটা জীবন থেকে নেয়া বলতে পারেন যে মানুষজন যেই বিষয় নিয়ে আসলে কষ্ট পায় বা যেটা তার প্রবলেম হয়, আপনি যখন তাকে এই কেনর প্রসেসের মধ্যে দিয়ে এই 5 ওয়াই প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাবেন, তখন আপনি দেখবেন কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিসের কারণে হয়তো তার এই মুহূর্তে এই প্রবলেমটা সে ফেস করতেছে। এবং অ্যাজ প্রোডাক্ট ম্যানেজার্স ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু ফাইন্ড আউট দ্যাট রুট কজ। এইভাবে বলি ভাইয়া, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার প্রোডাক্ট ম্যানেজারদের ডিমান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চেয়ে বেশি। কারণ দেখা গেছে যে একটা ভালো প্রোডাক্ট ম্যানেজার একটা প্রোডাক্টের চেহারা মানে দিনকে রাত, রাতকে দিন করে দিতে পারে। সো যে কারণে যে যারা অ্যাকচুয়ালি স্কিলড ইন দি আর্ট অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট, যারা প্রপারলি জানে কিভাবে রুট কজ অ্যানালিসিস করতে হয়, কি তারা দে নো হাউ টু প্র্যাকটিস সার্ভেন্ট লিডারশিপ, এইটার মানে চাহিদা মানে অতুলনীয়, টু বি রিয়েলি অনেস্ট। মানে আমি সুইডেনে বসে মানে আমি জানি যে ধরেন এখন মার্কেটের অবস্থা খুব বাজে, চাকরি নাই বললেই চলে, চারিদিকে এত মানে সমস্যা। এবং শুধুমাত্র ধরেন মানে বাংলাদেশে না, এটা তো ধরেন এই সেম সমস্যা ধরেন আপনার আমি ধরেন সুইডেনের মার্কেটেও দেখছি যে কিছুদিন আগেও যেমন ভলভো থেকে আপনার প্রায় ৯০০ এমপ্লয়িকে ছাঁটাই করে দেওয়া হলো। বছরের শুরুতে ১১,০০০ এমপ্লয়ি ছাঁটাই হলো এরিকসন থেকে। এত কিছু যে হচ্ছে, কয়টা প্রোডাক্ট ম্যানেজার চাকরি হারিয়েছে? নামমাত্র প্রোডাক্ট ম্যানেজারের চাকরি চলে গেছে। এটার কারণ হচ্ছে যে প্রোডাক্ট ম্যানেজাররা আর ওয়ান অফ দ্য মোস্ট এসেনশিয়াল অর্গানাইজেশনস। কারণ হচ্ছে যে ধরেন আপনার যে ইঞ্জিনটা, এই ইঞ্জিনের যে বিভিন্ন রকমের কলকাঠি যেগুলো নড়ে, এটা নাড়ায় হচ্ছে মনে করেন যে আপনার এই ইঞ্জিনটা চলে, এই ইঞ্জিনের কম্পার্টমেন্ট সরি এই ইঞ্জিনের পার্ট গুলো হচ্ছে মনে করেন সফটওয়্যার ডেভেলপার্স এবং ইঞ্জিনিয়ার্স। কিন্তু এই ইঞ্জিনের যতক্ষণ পর্যন্ত আপনি মোবিল না দিবেন ততক্ষণ পর্যন্ত ইঞ্জিনটা লুব্রিকেটেড হবে না এবং ইঞ্জিনটা চলবে না এফিশিয়েন্টলি। এবং প্রোডাক্ট ম্যানেজারটা হচ্ছে ওই মোবিলটা। সুতরাং মোবিল ছাড়া যেরকম ইঞ্জিন চলে না, ঠিক সেরকম প্রোডাক্ট ম্যানেজার ছাড়া আসলে এই মুহূর্তে কোনো টেক অর্গানাইজেশন চলতে পারে না। সো ম্যাক্সিমাম মানে প্রোডাক্ট মানে এখন ম্যাক্সিমাম অর্গানাইজেশনই আসলে মানে প্রোডাক্ট অর্গানাইজেশন ম্যাক্সিমাম। কারণ আপনার ধরেন আগে একটা সময় ছিল যখন আমি আমার ক্যারিয়ার শুরু করি 2010-11 দিকে, তখন আমাদের প্রচুর সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম ছিল। সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম মানে হচ্ছে যে দেয়ার ওয়াজ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার্স, যারা মনে করেন বিদেশ থেকে কাজ নিয়ে আসতো। সেই কাজগুলা একটা গ্রুপ অফ ডেভেলপার মিলে বসে তাড়াতাড়ি করে ডেলিভার করে ছেড়ে দিত। ওকে, একটা প্রজেক্ট শেষ, আরেকটা প্রজেক্ট আসতো, আরেকটা প্রজেক্ট করতো। এইভাবে আসলে 2024 সালে মানে টেক অর্গানাইজেশন গুলো রান করে না। প্রত্যেকেরই নিজস্ব কিছু না কিছু প্রোডাক্ট আছে। ইভেন ধরেন বড় বড় কনসালটেন্সি ফার্ম যেমন ধরেন HCL টেকনোলজিস, টাটা টেকনোলজিস, তারপরে মনে করেন যে আপনার এক্সেঞ্চার, তারপরে এরিকসন, এরাও কিন্তু আসলে ওই এই মডেলেই কাজ করতো। যে যেমন ধরেন এরিকসনের বড় কাস্টমার বাংলাদেশে কে? এরিকসনের সবচেয়ে বড় কাস্টমার বাংলাদেশে হচ্ছে গ্রামীণ ফোন। সো গ্রামীণ ফোনের টেকনোলজিক্যাল ব্যাকএন্ডটা তৈরি করে দেওয়ার জন্য মনে করেন যে এরিকসন কাজ করতো। বাট আজকে দেখেন 2024 সালে এরিকসন কিন্তু আসলে এভাবে আর কাজ করছে না। ওরা কি করছে? তারা নিজস্ব একটা প্রোডাক্ট তৈরি করছে, যেই প্রোডাক্টটাকে ওরা সফটওয়্যার এজ আ সার্ভিস মডেলে বিভিন্ন কাস্টমারের কাছে অ্যাট স্কেল সার্ভ করতে পারতেছে।
এটার একটা বড় সুবিধা আছে। এটার সুবিধাটা এইখানে যে আগে যদি আমি যদি কোনো রিসোর্সকে কোনো একটা প্রজেক্টে লাগাই দিই, তার মানে ওই রিসোর্সটা আসলে ওই প্রজেক্টে ব্যস্ত। সো আমি যে কোনো ধরেন তার মানে হচ্ছে যদি আমি চক্রবৃদ্ধি হারে আমার সফটওয়্যার ডেভেলপার অথবা আমার কর্মীর সংখ্যা না বাড়াই, তাহলে আসলে আমার বিজনেস গ্রো করবে না, আমার কোম্পানি স্কেল করবে না। কিন্তু আমি যদি একটা প্রোডাক্ট বানাই এবং ওই প্রোডাক্টটাকে সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস বা স্যাস মডেলে আমি অনেক মানুষের কাছে পৌঁছায় দেই, তাহলে কিন্তু আসলে আমাকে আমার কোম্পানির সাইজ বড় করতে হচ্ছে না। আমি আমার গিভেন দ্য কারেন্ট সাইজ আমি এই জিনিসটাকেই আসলে আরো বেশি এফিশিয়েন্ট করতে পারি এবং আমি মানে তখন ইনফিনিট নাম্বার অফ ক্লায়েন্টসদেরকে সার্ভ করতে পারি। সুতরাং মানে অ্যাজ ইউ ক্যান ক্লিয়ারলি সি যে বিজনেস মডেল ইটসেলফ হ্যাজ ইভলভড সিগনিফিকেন্টলি। যেহেতু বিজনেস মডেল ইভলভ করেছে সেহেতু অর্গানাইজেশন স্ট্রাকচার, স্পেশালি টেকে অর্গানাইজেশন স্ট্রাকচার অনেক বেশি ইভলভ করেছে। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আসলে এভরি টেক অর্গানাইজেশন হ্যাজ আ প্রোডাক্ট এবং এভরি প্রোডাক্ট ক্যান নট রান উইদাউট প্রোডাক্ট ম্যানেজার্স। সো এবং একটা প্রোডাক্ট ম্যানেজার না, মনে করেন যে ধরেন ফেসবুকের এক ছোট নোটিফিকেশন বাটনের জন্যই 225 জন প্রোডাক্ট ম্যানেজার আছে। বিভিন্ন মানুষজন বিভিন্ন ছোট ছোট অ্যাসপেক্ট নিয়ে কাজ করে আসলে। তো বুঝতেই পারছেন যে প্রোডাক্ট ম্যানেজমেন্টের আসলে মানে লেটস সে এটার নেসেসিটি বা এটার নিডটা কতখানি। ও আর যে কথাটা বলছিলাম আসলে, ডিসপাইট অল অফ দিস যেটা বললাম যে চারিদিকে এত নেগেটিভিটির মধ্যেও আমি কিন্তু গড়ে পড়তে প্রতিদিন এখনো 4 থেকে 5টা জব অফার পাই প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে, প্রতিদিন। তার মানে আপনি বুঝতেই পারছেন যে এত খারাপ মার্কেটেও আসলে প্রোডাক্ট ম্যানেজারদের ডিমান্ড কিন্তু কমেনি, অনেক বেশি। কারণ হচ্ছে যে মানে দিন শেষে মানে টেক ইন্ডাস্ট্রিতে যে জিনিসটা সবচেয়ে বেশি চলে, মানে টেক ইন্ডাস্ট্রি হচ্ছে সবচেয়ে লিস্ট রেসিস্ট একটা ইন্ডাস্ট্রি। অন্যান্য যে কোনো ইন্ডাস্ট্রিতে মনে করেন যে আপনার ফেস টু ফেস দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ অনেক বেশি। সো ধরেন এবং টেক ইন্ডাস্ট্রি ইজ মানে লার্জলি ইন্টারন্যাশনাল। এর মানে হচ্ছে যে ভাষা জানা আপনার জন্য জরুরি না, অ্যাজ লং এজ আপনার ইংলিশে আপনার মানে পারদর্শিতা বেশ স্ট্রং। সো সুতরাং ধরেন এই যে আমি মানে গত 4 বছর যাবৎ সুইডেনে আছি, আমি কিন্তু সুইডিশ পারি না, অথচ আমি মানে ভালো মতনই আপনার লেটস সে ইয়া করতে পারতেছি, মানে এখানে চলে যাচ্ছে। এটার কারণ হচ্ছে আসলে এই সেক্টরে আমাদের ইয়ার প্রয়োজন হয় না, মানে লেটস সে ভাষার প্রয়োজনটা এই সেক্টরে আমাদের ইউজুয়ালি মানে হয় না। সো বুঝতেই পারতেছেন যে ইটস আ ভেরি কমফোর্টেবল স্পেস টু প্র্যাকটিস রিমোট ওয়ার্ক। ইনফ্যাক্ট মজার বিষয় হচ্ছে আমার মানে আমি যখন গ্রামীণ ফোন ছেড়ে ফিশব্রেইন জয়েন করি, আমি কিন্তু ফিশব্রেইনে রিমোটলি ছিলাম প্রথম প্রায় 4-5 মাস। সুতরাং আমার যাত্রাটাও কিন্তু অ্যাজ এ রিমোট প্রোডাক্ট ম্যানেজারই আসলে শুরু হয়েছে। এবং আমার পরিচিত এখনো বাংলাদেশে বেশ কিছু প্রোডাক্ট ম্যানেজার আছে যারা রিমোটলি মনে করেন জার্মানিতে অথবা রিমোটলি মাল্টাতে এবং রিমোটলি অস্ট্রেলিয়াতে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করছে। তারা বাংলাদেশেই আছে, বাংলাদেশেই থাকে এবং তারা মনে করেন যে 4-5 বছর যাবত রিমোট জবই করছে আসলে। সুতরাং if you have the skill, if you know the art, if you can master the art of product management, and if you can show it, if মানে you need to be able to show it to people যে হ্যাঁ আমি জানি, সবকিছু জেনে নিজে বসে থাকলে আসলে কিছুই হবে না, সত্যি কথা যেটা এটা যে কোনো স্কেলের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু মানে স্পেশালি প্রোডাক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে মানে ইউ হ্যাভ টু কাইন্ড অফ বি এবল টু শো যে হ্যাঁ আমি জিনিসটা পারি, আমি জিনিসটা জানি, এবং শো ডিউরিং ইয়োর লেটস সে ইন্টারভিউ, শো আউটসাইড ইয়োর ইন্টারভিউ। সুতরাং সোশ্যাল নেটওয়ার্ককে এক্সপ্লয়েট করে এটাকে ইউজ করা, ব্লগ লেখা এই ব্যাপারে, তারপরে হচ্ছে যে মানে যেখানে যেখানে সম্ভব যত বেশি এই স্কিলটাকে আপনি শোকেস করতে পারবেন তত আসলে এটার প্রচুর ডিমান্ড। এই মুহূর্তে আমি বলবো যে আমার মানে ইন্ডিয়াতে একটা বিশাল বড় বুম হয়েছে ইন টার্মস অফ প্রোডাক্ট জবস। আমি দেখতে পাচ্ছি যে গত 2-3 মাসে প্রায় 1000-এর উপরে প্রোডাক্ট ম্যানেজমেন্ট জবস রিলিজ হয়েছে। সো বেশি দূরে তাকাইতে হবে না, মানে ইন্ডিয়াতেই দেয়ার ইজ মানে সিগনিফিকেন্ট ডিমান্ড, এবং নট নেসেসারিলি ওটা শুধুমাত্র দিল্লি অথবা শুধুমাত্র ব্যাঙ্গালোর বেসড, পুরা ইন্ডিয়া জুড়ে ইনক্লুডিং কলকাতা প্রচুর অপরচুনিটিস আসলে এই মুহূর্তে আছে।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে আসলে আপনি যে একজন ভালো প্রোডাক্ট ম্যানেজার, এটা আপনি মানুষকে বুঝাবেন কিভাবে যে আপনি একজন ভালো প্রোডাক্ট ম্যানেজার, রাইট? সো সবচেয়ে রাইট। বড় চ্যালেঞ্জ হচ্ছে আসলে এই জায়গাটাতে, যে মানুষকে মানে আপনার আদার পার্টিকে কনভিন্স করা টু দ্য ফ্যাক্ট দ্যাট হ্যাঁ মানে আই নো প্রোডাক্ট ম্যানেজমেন্ট। সো এইটাকে দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আসলে মক প্রজেক্টস। হ্যাঁ, মক প্রজেক্টস মানে হচ্ছে আপনি যদি এই মুহূর্তে আপনার যে কোনো একটা রোল হিসেবে আপনি কোনো একটা কোম্পানিতে আছেন, সেটা হোক মানে আমি যেমন এমন মানুষও চিনি যারা হচ্ছে কাস্টমার সার্ভিস মানে কাস্টমার সার্ভিস সেন্টার থেকে প্রোডাক্ট ম্যানেজার হয়েছে। আমি এমন মানুষকেও চিনি যারা হচ্ছে ডেভেলপার থেকে প্রোডাক্ট ম্যানেজার হয়েছে, আমার এই কোম্পানিতেই আছে। আমি এমন মানুষকেও চিনি যারা ডিজাইনার থেকে প্রোডাক্ট ম্যানেজার হয়েছে, আমি নিজে ডিজাইনার থেকে প্রোডাক্ট ম্যানেজার হয়েছি। সুতরাং প্রথম স্টেপটা হচ্ছে আসলে আপনি যেই অবস্থানে আছেন, আপনি যেই জব এই মুহূর্তে করছেন, সেইখানেই আপনার উচিত, আপনার যদি প্রোডাক্ট ম্যানেজমেন্টের একটা ইচ্ছা অথবা শখ থাকে, আপনার লাইন ম্যানেজারের সাথে সেটা কমিউনিকেট করা এবং একটা বা দুইটা প্রজেক্ট নেয়া অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার। এতে যেটা হবে যে ইউ উইল বি এবল টু প্র্যাকটিস ইট অন দ্য জব। এইটা আপনার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এখানে আমার প্রথম মানে লেটস সে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মেইন স্ট্রিম প্রোডাক্ট ম্যানেজমেন্টের কাজ কিন্তু আসলে আমি এখানি.com এ শুরু করি। এবং আমি কিন্তু এখানি.com এ জয়েন করেছিলাম অ্যাজ আ ডিজাইনার, অ্যাজ এ ইউএক্স ডিজাইনার। জয়েন করার পরে আমি দেখলাম যে there is an opportunity for me to grow as a product manager. I went to my boss and I said I want to become a product manager. Can you give me one or two projects? So ওইখান থেকে কিন্তু I started getting into the groove of being a product manager. So this would be my strategy number one, তাদের জন্য যারা কিনা অলরেডি একটা লেটস সে জবে আছে বা ক্যারিয়ারকে শিফট করার চেষ্টা করছে। আচ্ছা, যারা কিছুই করছে না এই মুহূর্তে, দে আর অ্যাবসলিউটলি ফ্রেশার্স, তারা কি করতে পারে? তারা যেটা করতে পারে সেটা হচ্ছে মানে তাদের জন্য আমার দুইটা উপদেশ আছে। উপদেশ নাম্বার এক, ইন্টার্নশিপ। তাদের উচিত যে এই যে বিভিন্ন স্টার্টআপস যেগুলা হচ্ছে এই মুহূর্তে আমাদের আশেপাশে, বাংলাদেশ তো মানে অপরচুনিটির খনি আমার চোখে, এবং মানে এত এত অপরচুনিটিস এখানে হচ্ছে। সো আপনার পরিচিত কোনো না কোনো বন্ধু কিছু না কিছু একটা বিজনেস রান করার প্ল্যান করছে, তাকে হেল্প করেন, তাকে চেষ্টা মানে ট্রাই টু বিকাম দেয়ার প্রোডাক্ট ম্যানেজার টু বিগিন উইথ, অথবা কোন একটা এস্টাবলিশড প্রোডাক্ট লেটস সে অর্গানাইজেশনে জয়েন অ্যাজ এন ইন্টার্ন। সো এটা আপনাকে যেটা করবে সেটা হচ্ছে এটা আপনাকে প্রিপেয়ার করবে টু প্র্যাকটিস। এইটা আপনার ভিতরে ওই স্কিলটাকে ডেভেলপ করবে, যাতে করে এই স্কিলটা তারপরে নিয়ে ইউ ক্যান স্টার্ট অ্যাপ্লাইং ফর অ্যাসোসিয়েট বা অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার অথবা প্রোডাক্ট ম্যানেজার পজিশনস বেসিক্যালি। সো এটা গেল হচ্ছে আমার মানে আমার উপদেশ নাম্বার এক, একদম নতুন যারা তাদের জন্য। আর উপদেশ নাম্বার দুই হচ্ছে নিজে কিছু শুরু করা। নিজে যদি একটা প্রবলেমকে আইডেন্টিফাই করতে পারেন এবং সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আপনি নিজে যদি উদ্যোগ নেন, আমার পরিচিত এমন অনেকে আছে বাংলাদেশি যারা কিনা হয়তো স্পেশালি আমি এই জিনিসটা সবচেয়ে বেশি দেখেছি কোভিড এর সময়, যারা হয়তো কোভিড এর আগে দে হ্যাড দেয়ার ওন স্টার্টআপ, তারা নিজেরা একটা স্টার্টআপ তৈরি করার চেষ্টা করেছে এবং মানে তাদের কোনো জব করার এক্সপিরিয়েন্স নাই, কিছু নাই, এবং আনফরচুনেটলি কোভিড এর সময় সবারই বিজনেস মানে বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরও স্টার্টআপ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এরকম 4 জন মানুষকে চিনি যারা এখন গ্লোবাল মার্কেটে খুব ভালো সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হিসেবে জব করছে। সো তাদের ক্যারিয়ারের জামটা কিন্তু এরকম ছিল যে তাদের নিজস্ব একটা বিজনেস ছিল, একটা স্টার্টআপ ছিল, যে স্টার্টআপটা তারা ঠিক মতো কাজে লাগাতে পারে নাই, কিন্তু এই স্টার্টআপ থেকে তারা সবচেয়ে বড় যে শিক্ষাটা নিচ্ছে সেটা হচ্ছে যে প্রোডাক্ট ডেভেলপমেন্টের একটা এন্ড টু এন্ড শিক্ষা তারা নিতে পারছে। সেটাকে ইউটিলাইজ করে দে কুড অ্যাকচুয়ালি জয়েন দ্য ইন্ডাস্ট্রি অ্যাজ আ সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার বিকজ দে নো দ্য এন্টায়ার বিজনেস ফ্লো। সো হয় আপনি ইন্টার্নশিপ করেন, আপনার বন্ধুকে হেল্প করেন টু বিল্ড আ প্রোডাক্ট, or start your own journey. That way you will gather all the right skills to actually know যে কিভাবে একটা প্রোডাক্ট লাইফ সাইকেল চলে, কিভাবে একটা প্রোডাক্ট নিয়ে ভাবতে হয়, কিভাবে সেই প্রোডাক্টটাকে মোল্ড করতে হয়, শেপ করতে হয়, কিভাবে সেটাকে মার্কেটে নিতে হয় এবং কিভাবে সেটাকে গ্রো করতে হয়।
এবং যখন আপনি এই জিনিসগুলো জানবেন, যখন আপনি এই কনসেপ্ট গুলাকে ভালো মতো বুঝতে পারবেন, তখন আপনার জন্য আসলে যে কোনো ইন্টারভিউ বোর্ডের সামনে নিজেকে দাঁড়া করানো খুবই খুবই সোজা। কারণ প্রোডাক্ট ম্যানেজমেন্ট এমন একটা স্কিল সেট, এমন একটা ট্রেড, যে এখানে আসলে ওই মুখস্থ করে গিয়ে আসলে মানে মুখস্থ বিদ্যার উপরে কিছু করা সম্ভব না, আনফরচুনেটলি। আপনি একজন ডিজাইনার হয়ে হয়তো আপনি এই কাজটা করতে পারবেন, একজন প্রোগ্রামার হয়ে হয়তো আপনি এই কাজটা করতে পারবেন, নট নেসেসারিলি আপনার আসলে তারাও যে খুব পারে তা না, বাট স্টিল। কারণ হচ্ছে যে আমি এই কথাটা বলার পিছনে আরো মূল উদ্দেশ্যটা হচ্ছে অনেকটা এরকম যে সাধারণত হায়ারিং প্রসেস গুলোতে কিরকম হয়, যে একটা টেকনিক্যাল রাউন্ড থাকে, রাইট? ওই টেকনিক্যাল রাউন্ডে একজন ডিজাইনারকে কোনো একটা জিনিস ডিজাইন করতে বলা হয়, কোনো একটা ডেভেলপারকে কোনো একটা জিনিস ডেভেলপ করতে বলা হয়, তারপর তারা তাদের ওই ডিজাইন বা ওই ডেভেলপ করা জিনিসটা প্রেজেন্ট করে, রাইট? বাট প্রোডাক্ট ম্যানেজমেন্টের টেকনিক্যাল রাউন্ড ইন্টারভিউটা কিন্তু আসলে লাইভ হয়। মানে হচ্ছে যে আপনাকে প্রশ্ন করবে, আপনাকে উত্তর দিতে হবে। সো এই জিনিসটা যদি আপনি নিজে থেকে ফেস না করে থাকেন, আপনার পক্ষে মুখস্থ উত্তর দেওয়া সম্ভব না। আর আপনি যদি মুখস্থ উত্তর দেন, যে প্রশ্নটা করছে সে খুব ভালো মতো বুঝতে পারবে যে এটা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এই প্রশ্নটা আমি আপনাকেই করি ভাইয়া। ধরেন আপনি আপনার কোম্পানিতে যদি কাউকে হায়ার করতে যান, ধরেন আপনি তার কি কোন জিনিসগুলো দেখবেন? সে কোন কোন জায়গা থেকে পড়াশোনা করে আসছে, এটা এটা কতখানি জরুরি আপনার জন্য? এটা আমার কাছে খুব একটা জরুরি না, কখনোই ছিল না। এক্স্যাক্টলি, আমি যখন হায়ার করছি এক্স্যাক্টলি, তখন। এক্স্যাক্টলি। কারণ হচ্ছে যে আসলে, এবং আপনি যেভাবে চিন্তা করছেন আপনার বিজনেসের জন্য, মনে করেন যে গ্রামীণ ফোনের ইয়াসির আজমান ভাইও কিন্তু গ্রামীণ ফোনের জন্য ঠিক একই রকমই চিন্তা করতেছে। মানে হচ্ছে যে আসলে যে এভরিওয়ান মানে এভরিওয়ান ইজ লুকিং ফর সামওয়ান হু ক্যান ডেলিভার। এখন কি ডেলিভার করতে পারে? রাইট, ইম্প্যাক্ট ডেলিভার করতে পারে। হ্যাঁ, সো মানে আমরা আসলে সবাই মানে ইনক্লুডিং মি, মানে আমি নিজেও যখন আমার ক্যারিয়ারে যখন আমি ছোট ছিলাম, তখন আমি নিজেও ওই জিনিসটা ফেস করতাম। সেটা হচ্ছে যে আমরা প্রসেসের মানে প্রেমে পড়ে যাই। আমাদের মনে হয় যে আল্লাহ, এই প্রসেসটা না পারলে তো কিছুই হইল না, এই প্রসেসটা না শিখলে তো কিছুই শিখলাম না জীবনে। এটা আসলে একটা ভুল জিনিস, টু বি রিয়েলি অনেস্ট। আপনি কি ডেলিভার করতে পারতেছেন রিগার্ডলেস অফ দ্য প্রসেস, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। একটা কোম্পানি যখন লেটস সে তার এজিএম করে, যে তখন তার তার ফাইন্যান্সিয়ালস যখন সে তার শেয়ার হোল্ডারদের কাছে তুলে ধরে, তারা কি আসলে তুলে ধরে? তারা কিন্তু তাদের ইম্প্যাক্টটাই তুলে ধরে, রাইট? ওটার উপরে ডিপেন্ড করে তার শেয়ারের প্রাইস উঠে, শেয়ারের প্রাইস নামে, রাইট? সুতরাং রাইট, আমরা যদি এইটাতে ফোকাস করি অ্যাজ আ মানে অ্যাজ আ প্রোডাক্ট প্রফেশনাল, হাউ মাচ ইম্প্যাক্ট আই হ্যাভ বিন এবল টু ডেলিভার ইন মাই প্রোডাক্ট, এইটাকে যদি আমি ফোকাস করি, এইটাকে যদি আমি বিল্ড করার চেষ্টা করি যে কতখানি ইম্প্যাক্ট আমি ক্রিয়েট করতে পারছি, দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। সো মানুষজন যখন তার রেজিউমের দিকে তাকায়, ধরেন আপনি যখন আপনার হায়ার হায়ার করা একজন রেজিউমের দিকে তাকাবেন, আপনি দেখলেন তার সিজিপিএ 3.87 আউট অফ 4, এটা আসলে কিছু ইন্ডিকেট করে না। হ্যাঁ, এইটাই ইন্ডিকেট করে যে এই মানুষটা এই সাবজেক্টটা ভালো বুঝে, দ্যাটস ইট। এর বেশি কিন্তু কিছু মানে কিছু ইন্ডিকেট করে না। ওয়ারেস একটা আমরা যখন সিভি লিখি, আমরা লিখি আমি এটা করছি, আমি এটা করছি, আমি এটা করছি। আমি সবাইকে একটা কথা বলি, স্পেশালি যারা আমার কাছে মানে জিজ্ঞেস করে যে ভাই আমার সিভিটাকে কিভাবে মানে ইভলভ করা যায়, আমি সবাইকেই জিজ্ঞেস করি যে আস্ক ইউর সেলফ, বাংলা একটা কথা আছে না, তো কি হইছে? আস্ক ইউর সেলফ দিস, আমি ইউজার ইন্টারভিউ করছি, তো কি হইছে? রিয়েলি দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট, বিকজ আপনি ইউজার ইন্টারভিউ করছেন, খুব ভালো কথা, এটা আসলেই তো, এটা দিয়ে তো কি হয়েছে? আপনি ইন্টারভিউ করতে পারেন, ওকে জানলাম, ভেরি গুড, তো কি হয়েছে? বাট আপনি যদি এটা বলেন যে আমি ইউজার ইন্টারভিউ করার মাধ্যমে এই পার্টিকুলার প্রবলেমটার এতটুকুন সলিউশন বের করে নিয়ে আসছি, নাও দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। সো এই জিনিসটাই আসলে আপনি যখন কথা বলবেন ইন্টারভিউতে, যখন আপনি ফেস করবেন, আপনার এই জিনিসটা দেখাইতে পারাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আবার আপনি যখন আপনার রেজিউম প্রিপেয়ার করবেন, আপনার লিঙ্কডইন প্রোফাইল প্রিপেয়ার করবেন, ওইখানেও কিন্তু আসলে এক্স্যাক্টলি এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি অমুক জায়গায় বাগ মারছি, আমি অমুক জায়গায় সাঁতার কাটছি দিয়ে কারো কিছু যায় আসে না। সাঁতার কেটে আপনি যদি কোনো ইম্প্যাক্ট এনে থাকেন, বাগ মেরে আপনি যদি কোনো ইম্প্যাক্ট এনে থাকেন, ফোকাস অন দ্যাট, বিকজ দ্যাট উইল প্রুভ টু দি এমপ্লয়ার যে হ্যাঁ, দিস পার্সন ইজ ইম্পর্টেন্ট, দিস পার্সন নোজ হাউ টু ডু ইট। সো এই জিনিসটা হচ্ছে এখানে ফোকাস করতে হবে। মানে আমরা সাধারণত আসলে এই জিনিসটাই ভুলে যাই আসলে।
আপনি যদি গ্লোবালি জব খুঁজেন দেশের বাইরে, আমার এখন পর্যন্ত আমি একটা প্ল্যাটফর্মে প্রপারলি ইউজ করছি এবং ওখান থেকেই আমি আমার ম্যাক্সিমাম না সব জবই পাইছি, বাংলাদেশে থাকতেও বাংলাদেশের বাইরে এসেও। সেটা হচ্ছে লিঙ্কডইন। হ্যাঁ, আমি মোটামুটি লিঙ্কডইন ছ্যাঁচড়ার মতো ব্যবহার করি। সবাই ঘুম থেকে উঠে ফেসবুক খুলে, আমি ঘুম থেকে উঠে লিঙ্কডইন খুলি। হ্যাঁ, তো আমি সবাই ঘুমাইতে যাওয়ার আগে ফেসবুক দেখে ঘুমাইতে যায়, আমি ঘুমাইতে যাওয়ার আগে লিঙ্কডইন দেখে ঘুমাইতে যাই। আমি যদি একটা সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি সেটা হচ্ছে লিঙ্কডইন। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। সো আমি লিঙ্কডইনের প্রতি অনেক বায়াসড, বিকজ আমি লিঙ্কডইন থেকে মানে সেই মানে আমার প্রথম জব আমি মনে করেন বিডি জবস এর মাধ্যমে পেয়েছি। হ্যাঁ, প্রথম জব মানে পাশ করার পরে প্রথম জব, আর এর আগে অনেক মানে ইন্টার্নশিপ করছি। সো ওই একটা জব বিডি জবস এর মাধ্যমে পাওয়ার পর থেকে এরপরে যতগুলো জব আমি পেয়েছি সবগুলোই আমি লিঙ্কডইনের মাধ্যমে পেয়েছি। আর বাংলাদেশের মধ্যে যদি আপনি জব খুঁজে থাকেন তাহলে আমি বলবো যে বাংলাদেশে আমি ম্যাক্সিমাম জব ট্রেডিশনাল ইন্টারভিউ দিয়ে পাইনি, যেটা সত্যি কথা। কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম হায়ারই ট্রেডিশনাল ইন্টারভিউ দিয়ে হয় না। ওই যে একটা কথা বললাম, বিজয়ীরা কখনো একই মানে ভিন্ন কাজ করে না, বিজয়ীরা একই কাজ করে ভিন্ন ভাবে। সো আমি যেটাতে ফোকাস করেছি যখন আমি দেশে ছিলাম, সিগনিফিকেন্টলি আমি যেটাতে ফোকাস করেছি সেটা হচ্ছে নেটওয়ার্ক বিল্ডিং এ। সো আই ইউজ টু শো আপ ভেরি রেগুলারলি কোন রকম কোনো মিট আপ হলে, সেটা ডিজাইনারদের মিট আপ, যেমন ধরেন আপনার ডিজাইন মিট আপ হতো বিই ডিজাইনারদের বা বিহ্যান্সের, তারপরে হচ্ছে আপনার ডেভেলপারদের মিট আপ হতো, তারপর গুগল আইও জন্য জিডিজি গ্রুপের অনেক মিট আপ হতো, এডব্লিউএস এর সামিট হতো, মিট আপ হতো, তারপরে হচ্ছে আপনার মানে এরকম প্রচুর মিট আপ হয়, প্রচুর হ্যাকাথনস হয়, প্রচুর নেটওয়ার্কিং ইভেন্টস হয়। হ্যাঁ, আমার মানে যত স্টার্ট আপ উইকেন্ড হয়েছে 2021 পর্যন্ত সবগুলোতে আমি ছিলাম। যত লেটস নেটওয়ার্কিং ইভেন্ট হয়েছে আপনার 2021 পর্যন্ত, ধরেন যখন মোর লঞ্চ হয়, যখন আপনার ইএমকে সেন্টার লঞ্চ হয়, আমি মোটামুটি সবগুলোতেই গিয়েছি। সো মানে একটা কথা জানেন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। সো বাংলাদেশের প্রেক্ষাপটে আমার সবচেয়ে বড় টিপ যেটা থাকবে সেটা হচ্ছে যে ডোন্ট বি আউট অফ সাইট। আপনি মানে আপনি যদি এটা তুলনা করেন যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ আপনি অফিস যেতে চান না, ঘরে বসে অফিস করতে চান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নেটওয়ার্কিং ঘরে বসে হয় না। নেটওয়ার্কিং এর জন্য আপনাকে বাইরে যেতেই হবে। আপনাকে যত বেশি মানুষজন আপনাকে দেখবে, যত বেশি আপনাকে মানে মানুষজন বিভিন্ন জায়গায় রিপিটেডলি দেখবে, তত মানুষের আস্থা বিল্ড আপ করবে যে আচ্ছা এই মানুষটাকে আমি বারবার এইসব জায়গায় দেখি, তার মানে হচ্ছে যে নিশ্চয়ই তার ভিতরে কিছু আছে, নিশ্চয়ই সে দে ডু সামথিং, দে বিলং টু আ কমিউনিটি। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ আমি যতগুলা জবেই জয়েন করেছি, কেউ আমাকে জিজ্ঞেস করে নাই যে আমি কি পাস, কেউ আমাকে জিজ্ঞেস করে নাই আমার লেটস সে মানে প্রিভিয়াস কাজ কি, বিকজ আই ওয়াজ এবল টু কনভিন্স দেম ডিউরিং দ্য কনভারসেশন। তাদের সাথে চা খেতে খেতে, কফি খেতে খেতে আই কুড কনভিন্স দেম, এন্ড দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। প্রচুর ইভেন্ট লঞ্চ হয়, যেমন কিছুদিন আগে সালমান ভাইয়া একটা $1 ট্রিলিয়ন স্টার্ট আপের ইভেন্ট করলো শপ আপের অফিসে। সো দ্যাটস এ গ্রেট অপরচুনিটি। সো পোটেনশিয়াল প্রোডাক্ট ম্যানেজার্স কুড হ্যাভ বিন দেয়ার, এবং তারা ওইখানে জিয়া ছিল শপ আপের চিফ অফ স্টাফ, ওখানে আফিফ ছিল, ওখানে নাবিলা আপু ছিলেন। সো তাদের মানে তাদেরকে দে কুড হ্যাভ রিচড আউট এন্ড সেড আমি প্রোডাক্ট রিলেটেড কোন রোল খুঁজছি, আপনাদের কি এখানে অ্যাভেলেবিলিটি আছে কিনা। ওইখানে নাবিলা আপু ছিলেন, সালমান ভাইয়া ছিলেন। সো the more people you know, the more you show up to these places, the more you show your interest for this, the higher your chances to get a job. So বাংলাদেশের ক্ষেত্রে বিডি জবস, লিঙ্কডইন, নেটওয়ার্কিং, এবং বিদেশে লিঙ্কডইন যথেষ্ট। প্রথম কথা যদি এইভাবে বলি, সেটা হচ্ছে যে কোন কোন দেশে প্রোডাক্ট ম্যানেজার রিক্রুট করছে, কোন কোন দেশে করছে না যদি আমি বলি তাহলে লিস্টটা ছোট হবে। কারণ এমন কোন দেশ নাই যে দেশে আসলে গ্লোবালি ওরা প্রোডাক্ট ম্যানেজার খুঁজছে না। ইভেন টকিং অ্যাবাউট সুইডেন, টু বি রিয়েলি অনেস্ট, আমার মনে হয়েছে যে আমরা আমাদের টিমে একটা প্রোডাক্ট ম্যানেজার খোঁজার চেষ্টা করছিলাম, এবং আমাদের এখানে মানে মোটামুটি 15 জন প্রোডাক্ট ম্যানেজার আমরা, এবং মানে ইটস আ সুইডিশ কোম্পানি, মানে হ্যাঁ ইটস আ গ্লোবাল প্রোডাক্ট বাট ইটস আ সুইডিশ কোম্পানি, এবং আমাদের এখানে প্রোডাক্ট ম্যানেজারের
সুইডিশ আছে মাত্র একজন, এবং আমরা লাস্ট প্রোডাক্ট ম্যানেজিং হায়ারের সময় আমরা নিয়ত করলাম যে না, সুইডিশ ছাড়া নিব না, দেখি তো, নিজের একটা চ্যালেঞ্জ নিয়ে নিলাম। আলটিমেটলি একজন পাকিস্তানি ঢুকেছে বাই দ্য ওয়ে। কারণ হচ্ছে আমরা 4 মাস খোঁজার পরেও মনে করেন এক সময় হতাশ হয়ে গেছি যে তার মানে কি সুইডেনে একটা প্রোডাক্ট ম্যানেজার নাই, মানে লিটারেলি ব্যাপারটা আসলে এরকম। এবং এটা শুধুমাত্র এখানে না, এটা মোটামুটি মানে পৃথিবীর সবগুলা দেশের ক্ষেত্রেই আসলে এই জিনিসটা প্রযোজ্য। বাংলাদেশে বসে এই জিনিসটা রিয়ালাইজ করা একটু ডিফিকাল্ট। এটার পিছনে কারণ হচ্ছে যে বাংলাদেশে আসলে এখনো মানে মেজরিটি অফ দ্য কোম্পানি, স্পেশালি টেক কোম্পানিজ, ওয়ার্ক ইন দ্যাট প্রজেক্ট মডেল, যেটা আমি এরিকসনের এক্সাম্পলটা দিয়ে বলছিলাম, যে তারা বিদেশ থেকে কাজ নিয়ে আসছে, একটা গ্রুপ সেই কাজটা করছে, তারপর তারা সেটা ডেলিভার করে দিচ্ছে। সুতরাং ওই মানে ওই মোডে যে সকল কোম্পানি এখনো আছে, ওই সকল কোম্পানিগুলোতে আসলে প্রোডাক্ট ম্যানেজারের প্রয়োজনীয়তাটা নাই। মানে আমি ওনাদেরকে কোনো অংশে ছোট করে দেখছিলাম, বলছি যে না, দে আর ডুইং অ্যান অ্যামেজিং জব, বাট অল আই এম সেইং ইজ প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইজ রিকোয়ার্ড ইন প্রোডাক্ট অর্গানাইজেশন। সো বাংলাদেশে যে প্রোডাক্ট অর্গানাইজেশন গুলো আছে, যেমন ওস্তাদ ইজ এ প্রোডাক্ট অর্গানাইজেশন, টু বি রিয়েলি অনেস্ট। তারপরে হচ্ছে যে বড় বড় গুলার ভিতরে শপআপ ইজ এ প্রোডাক্ট অর্গানাইজেশন। অল দ্য বিগ টেলকোজ আর প্রোডাক্ট অর্গানাইজেশন। ইনফ্যাক্ট বিএটি প্রোডাক্টাইজ করে ফেলছে, ইউনিলিভার নিজেদেরকে প্রোডাক্টাইজ করে ফেলছে, তারা তাদের নিজস্ব প্রোডাক্ট রিলিজ করছে এখন এই মুহূর্তে। তারপরে হচ্ছে আপনার লেটস সে পাঠাও ইজ এ বিগ প্রোডাক্ট কোম্পানি। ফুডোরা বা ফুড মানে ফুড পান্ডা যেটাকে বলে, এখানে এটার নাম ফুডোরা বাই দ্য ওয়ে। সো দ্যাটস আ বিগ প্রোডাক্ট কোম্পানি। সো এরকম প্রচুর আসলে প্রোডাক্ট কোম্পানি বাংলাদেশেই আছে। আর বাংলাদেশের বাহিরে প্রোডাক্ট কোম্পানির অভাব নাই, প্রচুর প্রোডাক্ট কোম্পানি আছে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। এখন ধরেন আপনি অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার যদি লেটস সে HCL টেকনোলজিসে অ্যাপ্লাই করতে চান, অথবা টাটা টেকনোলজিসে অ্যাপ্লাই করতে চান, তাহলে ইটস আ প্রবলেম। Why? Because HCL Technologies and Tata Services, they offer pretty much exactly like let's say মানে a project based organization, যেখানে বিদেশ থেকে প্রজেক্ট আসে, তারা করে, তারা ডেলিভার করে। এবং এখন যদি বলি যে রিকোয়ারমেন্টের ব্যাপারে আসলে কোথায় কোন কোন দেশগুলোতে প্রচুর নিচ্ছে, আমি বাংলাদেশে বসে সিঙ্গাপুরে প্রোডাক্ট ম্যানেজমেন্টের জব পেয়েছি, একবার না 3বার জব পেয়েছি। সো আমি জানি যে সিঙ্গাপুরে প্রচুর লেটস সে প্রোডাক্ট ম্যানেজার্স ওরা হায়ার করে। আমি কিছু মানুষকে চিনি যারা বাংলাদেশে বসে ব্যাংককে বা থাইল্যান্ডের মার্কেটে কাজ করছে। তারপরে হচ্ছে মানে সো সাউথ এশিয়ায় প্রচুর ডিমান্ড আছে, অস্ট্রেলিয়াতে প্রচুর ডিমান্ড আছে। আর once you get a job, you actually fall in a completely different visa class. এই যে ভিসা নিয়ে আপনারা যে লেটস সে অনেক মানুষের যে কনসার্নটা থাকে, মানে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। আমি ব্যাপারটাকে এভাবে বুঝাই বলি, সেটা হচ্ছে যে সাধারণত, এবং এটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু, যে আপনি যখন কোন একটা দেশের বাহিরে বিয়ন্ড ইউর বর্ডার আপনি কোন একটা মানুষকে হায়ার করতে যাচ্ছেন, যখন আপনি আপনার বিয়ন্ড ইউর বর্ডার আপনি কাউকে হায়ার করতে চাচ্ছেন, তার মানে হচ্ছে যে তখন আপনার ওই দেশের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারকে চিঠি দিয়ে বলতে হয় যে দেখেন, আমি বাংলাদেশে বা এই কান্ট্রিতে এই মানুষটাকে খুঁজে পাই নাই। সো যখন ধরেন আমাদের এখানে যে এক্সাম্পলটা দিলাম, আমরা 4 সপ্তাহ যাবত পাগলের মতো প্রোডাক্ট ম্যানেজার খুঁজেছি, পাই নাই। তারপরে আমরা পাকিস্তান থেকে একজনকে নিয়ে আসছি, এবং নিয়ে আসার জন্য কিন্তু আসলে আমাদেরকে উই হ্যাড টু পে ডাবল। হ্যাঁ, উই লিটারালি হ্যাড টু পে ডাবল। কারণ আমাদের সরকারকে ট্যাক্স দিতে হয়েছে এবং তাকে রিলোকেশন কস্ট দিতে হয়েছে। আবার ধরেন আমাদের আরো কিছু প্রোডাক্ট ম্যানেজার আছে যারা পোল্যান্ডে অবস্থিত, যারা ব্রাজিলে অবস্থিত, তারা যেমন বলছে যে না, আমরা আসতে চাই না। ফাইন। সো তখন তাদের সাথে আমরা অ্যাকর্ডিংলি ওইভাবে কন্ট্রাক্ট করেছি। সো রিমোট ওয়ার্ক আর জব, দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স ফর দ্যাট। when you are under a job, you are under a job contract. So আপনি যখন ধরেন অন্য দেশে মাইগ্রেট করেন with that job, you are bound with that contract. So ওই কন্ট্রাক্টের এগেইনস্টে আসলে আপনি বাউন্ড থাকেন, এবং ওই লজ এন্ড রেগুলেশনস আপনাদেরকে ফলো করতে হবে। সো যেমন ধরেন ইউএসএ তে যদি আপনি যান, H1B ইজ দ্যাট বাউন্ডেড কন্ট্রাক্ট। তারপরে আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে আসেন, ওয়ার্ক পারমিট ইজ দ্য বাউন্ডেড কন্ট্রাক্ট। আপনি যদি অস্ট্রেলিয়াতে যান, স্কিলড ওয়ার্কার ভিসা ইজ দি বাউন্ডেড কন্ট্রাক্ট, যেটা ইউ হ্যাভ টু ফলো।
এবং এটা প্রিটি স্ট্যান্ডার্ড। এটা শুধু এমন না যে জাস্ট বিকজ আমি বাংলাদেশে আই উইল হ্যাভ টু ফেস দিস, না, কেউ যদি নিউজিল্যান্ড থেকেও যায় তাকেও আসলে এক সেম জিনিসই ফেস করতে হবে, রিয়ালিটি হচ্ছে এটাই। আর আপনি যদি এবার চিন্তা করেন যে না আমি স্পেনে চাকরি করব বাংলাদেশে বসে, in that case what you will be offered is an IC. IC is called individual contractor. এর মানে হচ্ছে আপনার সাথে তখন একটা ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর ডিড সাইন করা হবে। তার মানে হচ্ছে তখন আসলে ইউ আর আ প্রোপ্রাইয়েটার। আপনি ওই কোম্পানিতে কাজ করেন ঠিকই, বাট ইউ অ্যাক্ট অ্যাজ আ প্রোপ্রাইয়েটার। তার মানে ইউ আর লায়াবল টু গিভ ইউর ওন ট্যাক্সেস। সো তারা আপনাকে একটা ওয়ান টাইম ফি দিয়ে দিবে, তারপরে আপনি যেই দেশে অবস্থান করছেন ওই দেশে আপনাকে ইউ হ্যাভ টু গিভ ইউর ট্যাক্স ইউর ওয়ে, আপনার মতো করে, বিকজ ওইটা নিয়ে তখন তারা লায়াবল থাকে না। এখন আপনি চিন্তা করতে পারেন, মানে আমার মাথায় যে জিনিসটা আসছিল এজ এ বাংলাদেশি, যে শিট আল্লাহ ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর, তার মানে তো কালকে সকালবেলা ঘুম থেকে যদি বলে কন্ট্রাক্ট নাই তার মানে তো আমার চাকরি নাই। না, ব্যাপারটা আসলে তা না। You still have all the benefits as a proper full-time employee. It's just that the nature of the contract is different.